গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। মামামকে নিয়ে যাচ্ছি স্কুলে। টোটো এখনও আসেনি, আসতে দেরি করবে, মানে দেরি করছে, তো সেই জন্য ভাবলাম একটু গাছের ফুলগুলোর ছবি দেখি। সত্যি কথা বলতে এই পৃথিবীতে ভালো মন্দ বলে কোনো কিছু হয় না। তুমি যার হয়ে বলতে পারবে সেই ভালো, আর তুমি যার হয়ে বলতে পারবে না তাই খারাপ। আমরা এক এক সময় যখন আমাদের মন মতো কাজ হয় না, ভগবানকেও দোষ দিতে কিন্তু ছাড়ি না। তো সেই জন্যই যে ভালো একদম বলে কিছু হয় না, ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। তো এখন আমরা মাম্মামের স্কুলে যাচ্ছি, স্কুলে ছাড়তে। আর আজকে হচ্ছে ওদের স্কুলে ইন্টারন্যাশনাল ডান্স ডে। ওদের স্কুলে ভুল বললাম, আজকে ইন্টারন্যাশনাল ডান্স ডে, তো সেই জন্য ওদের আজকে কালার ড্রেস। তো এখন স্কুল থেকে বাড়ি পৌঁছে গেছি। আর যেহেতু ওদের স্কুলে দুটো ক্লাসই মানে কালার ড্রেস ছিল, লোয়ার আর আপার, অন্যান্য ক্লাসে ছিল না। তো স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। আর মা বলল দই চিঁড়ে খাবে ব্রেকফাস্টে। দইটা ঢালা হয়নি, তো সেজন্য দইটা এখন ঢেলে নিচ্ছি। আর আমি আজকে দই চিঁড়ে খাবো না, আমি আজকে ভাবছি একটু ছাতু গুলে খেয়ে নেব। আর মাম্মামকে আজকে দুধ মুসলি খাওয়াবো। ওদের যেহেতু গরমের জন্য ক্লাসের টাইমটা এগিয়ে গেছে, এখন ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতন, তো সেই জন্য না সকালে আর সেরকম কিছু খাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখি না। সকালবেলাতে ওকে বিস্কুটই দিয়ে দিই আর টিফিনে কিছু দিয়ে দিই। আর ব্যাস এই। এখানে বসিয়েছি চা, গরমা গরম চা। সকাল থেকে আজকে একদম চা খাওয়া হয়নি, আর দুধ চা একটুখানি খেতে ইচ্ছে করলো, যেহেতু গতকাল না প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ওয়েদারটা আজকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্যই দুধ চাটা করছি। তো এখন মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর যেহেতু আজকে 4-5 দিন হয়ে গেল মালা দিয়ে আসছে না, মানে আমাদের যে রান্নার দিদি, সে আসছে না, তো তাকে ফোনও করলাম, ফোন ধরলো না, কোনো রিপ্লাইও করলো না। তো সেই জন্য রুমে তাড়াতাড়ি চলে এসেছি, বিছানাগুলো গোছ করে, ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসতে হবে, সেগুলো গুছিয়ে আমাকে কিচেনে ঢুকতে হবে। তো পুরোটাই এখন মানে লাইফটা পুরো একটা টাইম টেবিলের মধ্যে বাঁধা হয়ে গেছে। তাই মানে এক্সট্রা যে কোনো কিছু করব বাড়ির কাজ, সেটা হচ্ছে না। অনেক দিন ধরেই ভাবছি যে নিজের কিছু এক্সট্রা কাজ পড়ে আছে সেগুলো করব, কিন্তু এই সমস্ত কাজের জন্য ওগুলো আর হচ্ছে না। তো কিছু করার নেই, এখন যেটা মেন খাওয়া দাওয়ার ব্যাপার সেটা তো দেখতেই হবে। তো সকালবেলায় মা মানে এখন জলখাবারে মা বাবা আর দুজনেই আজকে দই চিড়ে খেয়ে নিয়েছে। আর আমি আজকে না একটু চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি। বললাম ছাতু খাবো, কিন্তু চাটা করার পর চা দিয়ে চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি, বহু দিন পর চানাচুর মুড়ি খেলাম। সত্যি কথা বলতে কি, বিয়ের আগে না এই খাবারটা খুব খাওয়া হতো। পড়তে বসতাম সকালবেলায়, একদম একটুখানি বাটিতে মুড়ি চানাচুর আর চা নিয়ে বসে যেতাম। তারপরে উঠতাম সেই 9টা থেকে, বসতাম 12টায়, উঠতাম স্নান ধান করে ভাত খেয়ে শুয়ে পড়তাম। তো এই ছিল আমার রুটিন। তো অনেক দিন পর আজকে চানাচুর মুড়ি খেলাম, ভালোও লাগলো খেতে, আর যেহেতু ওয়েদারটা ভালো, তো সেই জন্যই আর কি। আর আজ সকাল সকাল বলে দিয়েছি 3 রকম মাছ। একটা হচ্ছে শোল মাছ, চিংড়ি মাছ, মানে যেহেতু ওরা শোল খায় না, তো জন্য চিংড়ি আর বাটা মাছ। তো ভাবছি শোল মাছটা আজকে করবো, বাটাটা রেখে দেবো। তো দেখা যাক কি হয় না হয়। আবার রাত্রেরও ব্যাপার আছে, আজকে ভাবছি দুবেলার রান্না না একবেলাই করে নেবো। মানে রাত্রেবেলায় না আর মাম্মামকে পড়িয়ে উঠে রান্না করার মতন কোনো ইচ্ছে বা এনার্জি আমার থাকে না। তো সেই জন্য ঠিক করেছি আজকে রাতের রান্নাটা না আর সকালেই করে নেবো। আর তাহলে কি বলো তো, রাত্রিবেলাটা একটু ফ্রি পাওয়া যাবে, নিজের মতো নিজে একটু সময় কাটাতে পারবো। দুবেলা রান্না করতে কার ভালো লাগে বলো তো? তারপরে এই ওয়েদার বা তারপরে পড়িয়ে উঠে না একদম আর ইচ্ছে করে না। তাও সকালটা না করলে রাত্রেবেলাটা একটু এনার্জি থাকে, কিন্তু এই দুবেলা করার ইচ্ছে আর শক্তি আমার নেই। তো যাই হোক, মামামের স্কুলের ড্রেসটা গুছিয়ে রেখে দেবো। আর কারণ কি না, বাতাসে দিয়েছিলাম, অনেকক্ষণই হয়েছে। আর আজকে যেহেতু এই ড্রেসটা পরে যায়নি, তো সেই জন্য কাল থেকেই মেলা ছিল, তো এই জন্য একটু গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিচ্ছি। আর এখন যাবো ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো ছাদে চলে এসেছি। আর ওয়েদারটা আজকে দেখার মতন। ঠাকুরঘর চরণ কাকু গুছিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। সকালবেলায় এখন চরণ কাকু আসছে বলে না অনেকটা রেহাই। আর আজকে না সেরকম হচ্ছে যে রোদ ওঠেনি, আর বাতাসটা দিচ্ছে দেখছো, তোমরা বুঝতে পারবে এই জালটা দেখলে। পুরো বাতাসে জালটা একদম উড়ছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, তো ভালো লাগছে। তো চলো ঠাকুর ঘরটা একটু দেখি। আর এখানে তুলসী গাছটাও অনেকটা বেড়ে গেছে। তো তুলসী গাছটা চরণ কাকু রোদে দেয়, মাঝে মাঝে রোদ থেকে আবার এত এনেও রাখে। তো ঠাকুর ঘরও একদম পরিষ্কার পরিচ্ছন্ন চরণ কাকু করে দিয়েছে সমস্ত কিছু।
তো গতকাল প্রচুর ঝড় উঠেছিল, আমি ভেবেছিলাম হয়তো বেবিদি মিলে গেছে, তো কাঁচা ফাঁচা পড়ে যেতে পারে ছাদে। তো দেখছি যে না, সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আসলে ক্লিপগুলো ভালো করে দিয়েছিল বলেই ঠিক ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে না যখন ওই গাছের ফুলগুলো দেখি, সব খারাপের মধ্যে ওইটা দেখলে মনে হয় একমাত্র ভালো। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য বলো। সকালবেলায় আমি যখন ওই ব্যালকনি থেকেই হোক বা নিচ থেকে, যখন আমার তাড়াতাড়ি হয়ে যায়, টোটো আসতে দেরি করে, আমি বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকি। ওই ফুলগুলো দেখতে আমার বড্ড ভালো লাগে। আমার মনে হয় সব খারাপের মধ্যে একটা কিছু ভালো, মনটা খুব ভালো হয়ে যায়। আর এই জন্যই হয়তো বলে যে তোমার বাড়ির চারপাশে সবুজ করে রাখো, গাছপালা ভরিয়ে রাখো, সত্যিই ভালো লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে মানে সুন্দর করে শুকিয়ে গেছে, আর শুকনো তো হয়ে গেছিলো, কিন্তু কাল যেহেতু বৃষ্টি হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে সাইডের দিকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো হয়তো ঝিটে ভিজে যাবে, কিন্তু দেখলাম যে না, সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো এখন চলে এসেছি নিচে, জামা কাপড় গোছানো হয়ে, জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর তারপরেই যাব রান্নাঘরে। কেন বলো তো, জামা কাপড়গুলো যদি না গোছানো হয় না, তারপরে যখন রান্না করে আসবো তখন অনেক বেলা হয়ে যাবে। তখন আর এই জামা কাপড় গোছানোর মতন সময় থাকবে না। মামামকে খাওয়ানো, তারপরে রান্না করতে করতে মামামকে স্নান করাবো, রান্না করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে এসে যখন নিজে স্নান করে বেড়াবো, তখন অলরেডি 1:30 2 হয়ে যায়। তখন মামামকে খাওয়ানো তাড়া থাকে, জামা কাপড়ও আমি মিলতে পারি না। আর আজকে ওয়াশিং মেশিনে মামামের জামা কাপড়গুলো অনেক জমে গেছে, ওগুলোও কাচতে দিতে হবে। আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে না আমার আর কিছু ইচ্ছে করে না। দুপুরবেলায় ভাত খেয়ে এসে একই বাসন ধোয়ার দিদি নেই, তারপরে কিছু বাসন ধোয়ার কাজ থাকে, এঁঠো মোছা, তো সমস্ত কিছু। সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকটা বাড়িতেই হয় যে খেয়ে উঠে এঁঠো মোছা, তাক মোছা, হাজারটা কাজ থাকে, কাউন্টার টপ পরিষ্কার করা, আমরা সব পরিষ্কার টরিষ্কার করে শুই। সন্ধেবেলায় আমার ওই এঁঠো সুগড়ি ঘাঁটতে ইচ্ছে করে না, তো সেই জন্য যা হয় তখনই করে নিই। আর তো সমস্ত কিছু করে আর মনে হয় না যে দুপুরবেলায় এসে এই জামা কাপড়গুলো গোছায়। তো এইগুলো যদি গোছানো থাকে, এই কাজগুলো যদি এগানো থাকে, তাহলে কি বলো তো, যখন রান্না করে এসে দেখবো যে রুমটা পরিষ্কার আছে, তখন নিজেরই ভালো লাগবে। তো সেই জন্য না আমি চেষ্টা করি সমস্ত কাজ করে তারপরে কিচেনে ঢোকার। আর সত্যি কথা বলতে কি, জোগাড় থাকলে করতে কতক্ষণ, কিন্তু জোগাড়টাও তো করার ব্যাপার থাকে। আর এপাশে মারাও এখন খাচ্ছে টাচ্ছে এইসব, আগে থেকে কিছু জোগাড়ও থাকে না। তো আমাকে একটু কেটে এগিয়ে দিলে আমি তাড়াতাড়ি করে করে নিই। হ্যাঁ, নিজেও কিছুটা জোগাড় করে নিই, দুজনে মিলেই করি। আর যেহেতু কি বলো তো, আমরা তো চারজন আছি, কিন্তু না অনেকগুলো করেই আমাদের রান্না হয়। ওটা খায় না, সেটা খায় না, তো সেই জন্য অনেক রকম পদই রান্না হয়। তো একটু জোগাড়টা তো করে রাখলে সুবিধে হয় আর কি। তো নাহলে রান্না করতে আর কতক্ষণ, গ্যাস জ্বালিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখানে এখন জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। গতকাল আমার এই বিছানার চাদরটাও কাচতে দিয়েছিলাম, যেটা পয়লা বৈশাখের দিন পেতেছিলাম, তো সেগুলো সব কাচা হয়ে গেছে। সত্যি কথা বলতে বিছানা চাদরটার একদম পাকা রং, তো পাকা রং, একটুও ফেড হয়নি জানো তো, যেরকম কালার, বরঞ্চ আরও যেন কালারটা ফুটে উঠছে, মানে এত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি, মাম্মামকে স্কুল থেকে ছাড়তে যাওয়া থেকে সেই সকাল থেকে উঠে চলছে, এই এখন না আর কোনো এনার্জি লাগে না। তাও ওয়েদারটা ভালো বলে একটু মনটা ভালো আছে। যদি ওয়েদার ওই সেরকম কিছুদিন আগে যেই গরমটা ছিল, 3-4 দিন আগে, ওই গরমটা যদি থাকতো তাহলে আর কিছু করতে হতো না। মানে কি, তখন তো স্কুল থেকে আসার পরই যেন এনার্জি লেস, মানে কিছুই আর ভালো লাগতো না এই গরমে। তো যাই হোক বন্ধুরা, এখানে এখন জামা কাপড়গুলো যে যার জায়গায় সে তার রেখে দেবো, গোছানো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু রেখে দেবো, তাহলে রুমটা ক্লিন লাগবে। আর যখন রান্না করে আসবো তখন যদি রুমটা পরিষ্কার থাকে না, নিজের একটা আইসুথিং ব্যাপারও থাকে, তো সেটা দেখলেও ভালো লাগে। আর আমি যেহেতু পরিপাটি করে রাখতে পছন্দ করি, আমার যদি মাটির ঘরও হতো না, সেই ঘরটাও আমি গুছিয়ে পরিষ্কার করে রাখতাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না আমি খুব ভালোবাসি। সাজানো গোছানো সংসার কে ভালোবাসে না বলো তো, কিন্তু তাতে একজন মহিলার কিন্তু কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেটা সেই মহিলাই জানে। দেখতে উপর থেকে সব কিছুই ভালো লাগে, কিন্তু তার পেছনে অনেকটা কষ্ট লুকিয়ে থাকে সমস্ত কিছুর মাঝে। কিন্তু কি বলো তো, যদি আমরা সেটাকে ভালোবাসি, সেই কষ্টটা কিন্তু কষ্ট বলে মনে হয় না। আমার মনে হয় 5টা লোকের সাথে 5 রকম নানা রকম নেগেটিভ কথাবার্তা আলোচনা করার থেকে নিজের মনের মতন গান শুনতে শুনতে কাজ করা অনেক পজিটিভ ভাইবস দেয়। তাতে তোমার ঘর দুয়ারও পরিষ্কার থাকবে, তোমার মাইন্ডও ভালো থাকবে, তোমার কাজও থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে সবসময়ই একই কাজ ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। একটুখানি গল্প, একটু আড্ডা, একটু পিএনপিসি, সব কিছুই প্রয়োজন, কিন্তু সবসময় সেটা আবার ভালো লাগে না, তাই না বলো? তো
তো কিচেনে চলে এসেছি, আর এখানে দেখো চিংড়ি মাছ আর একটু পোনা মাছ, বাটা মাছ এগুলো তো নিয়েছি, এগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর শোল মাছটা এখন ধোয়া হয়নি। আর এখানে আমার ডাল হয়ে গেছে, অনেকগুলো তরকারি করে নিয়েছি, এখানে শুক্তো করে নিয়েছি। শুক্তোটাও হয়েছে 3 জনের মতন, আমি খাবো না সেজন্য খুবই অল্প হয়েছে। বাবা, তন্ময় আর চরণ কাকুর হয়েছে, মাও খাবে না বললো। আর এখানে এখন বসিয়ে দিচ্ছি এঁচোড়ের তরকারি, অনেক এঁচোড় নিয়ে এসেছে, তো এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে এখন এঁচোড়ের তরকারি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এঁচোড়টা না আজকে নিরামিষই করবো না, আমিষ করবো আজকে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি আমিষ এঁচোড় খাও, কারণ আমাদের যে রাঁধুনি দিদি রোজ দেখি নিরামিষই এঁচোড় করে, তো সেই জন্য আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। আর এখানে একটুখানি ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর ঝিঙে দিয়ে হচ্ছে যে মাছের ঝোল বানাবো। তো সেই জন্য মাছটা হচ্ছে ঝোল করব বলে রেখে দিয়েছি, মাম্মামেরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। তো সেই জন্য এটা কেটে রেখেছি, তো এঁচোড়টাকে করে নিই, তারপরে মাছটা হচ্ছে যে করব। তোমাদেরকে বললাম যে আমাদের ঘরে সবাই একরকম খায় না, তো আমরা বাটা মাছ খাবো, বাবা আবার বাটা মাছ খাবে না, সেই জন্য চিংড়ি মাছ। আর ওইদিকে হচ্ছে যে আমার হাজব্যান্ড ঝোল খাবে না, বাবা ঝোল খায় না, তাও বাবা একটু আধটু খায়, হাজব্যান্ড তো খাবেই না, সেজন্য ওদের ডাল হয়েছে। তো ডালটা বেশি করেই করা হয়েছে, রাত্রেও একদম হয়ে যাবে। আর এখানে এঁচোড়টা দেখতেই পাচ্ছ, আলুটা ভাজা হয়ে গেছে, একটুখানি আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একদম ওর সঙ্গে লাল লাল করে ভাজবো, আলুটাও তার সাথে ভাজা হয়ে যাবে। তারপরে এবার আদা রসুনটা ভালো করে তেলে ভেজে নেব, দেন তারপরে রেগুলার যা মশলা থাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা যে এঁচোড়টা জল ঝরিয়ে রেখেছি, জলটা আমি ফেলে দেবো, নর্মালি সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে নয়। তো তারপরে জলটা ফেলে দিয়ে এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। এতে যদি চিংড়ি, আমাদের বাড়িতে যেমন এঁচোড় চিংড়ি কেউ খায় না, তো এতে যদি চিংড়িটা দেওয়া হতো তো কিছুই না, ভাজা চিংড়িটা ওর মধ্যে তুলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে, কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার এঁচোড় খায় না, বলছি না বিভিন্ন জন বিভিন্ন রকম খায়, শ্বশুরমশাই খায়, হাজব্যান্ড খায় না। তো তার জন্য হবে আবার ঢ্যাঁড়স সেদ্ধ, কেন শুক্তো দিয়ে কি শুধু ভাতটা ধরা যায় বলো, তো সেজন্য ঢ্যাঁড়স সেদ্ধ হবে। তো ঢ্যাঁড়সটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এখন ভাজবো মাছ, মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো এইভাবে চটপট চটপট করে পরপর রান্নাগুলো করছি, কেন কি না দেখো জোগাড় করতেই মেনলি টাইম লাগে, আর গ্যাসে আর রান্না করতে কতক্ষণ লাগে তাই না, কিন্তু সেটার জন্য জোগাড়টা দরকার। তো এইদিকে এই পাশে রেখে দিয়েছি এঁচোড়টাকে, তার কারণ এইদিকে না যেহেতু গ্যাসটা হচ্ছে এইদিকে তাকগুলো আছে, আর মাছটা ভাজলে তেল ছিটাতে পারে। এখানে রসুন দিয়ে দিলাম, প্রথমে রসুনটাকে ভাজা ভাজা হবে, তারপরে আদাটা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেলের মধ্যেই কিন্তু করার চেষ্টা করেছি, না হলে ওই জন্য কিন্তু ওই তেল থেকে আলুগুলোকে নামাইনি, কারণ নামানা ওঠানা করতে কিন্তু অনেকটা তেল চলে যায়, তেলটা নষ্ট হয়, তা আমি এইভাবেই রান্না করি। তো এখানেও অল্প তেল দিয়েছি, মাছ অনেকগুলো আছে, সব মাছ ভেজে নেব, তারপরে আমি ঝোলটা বসাবো। ওই মাছ ভাজার তেলে ঝোলটা করলে না তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে মাছ ভাজার তেলে মাছের ঝোল রান্না করলে। তোমরা করে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো এঁচোড়টা কষিয়ে এখানে জল ঢেলে দিয়েছি, নুন মিষ্টি ঝাল সব কিছুই দিয়ে দিয়েছি। নামানোর সময় শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর জানো তো এঁচোড়টায় আজকে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম এক খেয়ালে, তো সেই জন্য পরে আমি একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। তো এতে টেস্টটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো তোমরা যদি টমেটো বাড়িতে না থাকে বা দিতে ভুলে যাও, তাহলে টমেটো সস দিয়ে দিতে পারো। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে আর যে পোনা মাছগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি। কিছু শোল মাছটা ফ্রিজে ভাবছি রেখে দেবো, কালকে আমশোল হবে, তো সেই জন্য শোল মাছটা ধুয়ে মা বললো একটা কৌটো দিয়ে, কৌটোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো এইদিকে রান্নাগুলো হতে হতে আমি ওইদিকে ঢ্যাঁড়সটা চলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেবো। মা বলছিল ঢ্যাঁড়সটা কেটে দেবে, কিন্তু আমি বারণ করলাম, কারণ মায়ের আবার পায়ের সমস্যা আছে, আর যেহেতু একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে জোগাড় করে দিয়েছে সেই জন্য গিয়ে বসেছিল, আর ওই জন্য আর এখানে আমি ঢ্যাঁড়সগুলো ছুরিতে করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেবো, ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, রোদ সেরকম ওঠেনি বললেই চলে, পুরো মেঘলা মেঘলা, আর কি কোকিল ডাকছে, মনে হচ্ছে না বসন্তকাল, কি মনেই হচ্ছে না যে গ্রীষ্মকাল মানে বৈশাখ মাস শেষ হতে এলো।
তো এঁচোড় হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি হচ্ছে যে ঝোলটা বসিয়ে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা না আমি ফেলে দিইনি, যেহেতু মাম্মাম খাবে, ও ঝাল লাগতে পারে। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরে আলুটা ঝিঙেটা ভালো করে ভেজে ব্যাস হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু টমেটো দিয়ে এবার বসিয়ে দিয়েছি। হয়ে গেল আমার আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। আর খেতেও খুব টেস্টি হয়, তোমরা খেয়ে দেখতে পারো। আর এই দিকে এখন রাত্রের জন্য বসিয়ে দিয়েছি আলু কুঁদরি পোস্ত। আজকে তোমাদেরকে যেমনটা বললাম যে আজকে রাত্রেবেলায় আলু কুঁদরি পোস্ত করব, তো সেই জন্য, কারণ কিনা রাত্রেবেলায় না রান্না করতে ইচ্ছে করে না, তাই দুবেলার রান্নাটা একবেলায় আজকে করে নেব। আর তাই জন্য আজকে জোগাড়েও অনেক টাইম লেগেছে, রান্না করতেও অনেকক্ষণ টাইম লেগেছে। পোস্তটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখে দিয়েছি। আর বাবারা যেহেতু বাটা মাছ খায় না, সেই জন্য করে নিয়েছি চিংড়ি মাছটার ঝাল। চিংড়ি মাছটা হচ্ছে মাও খাবে বললো, আর এই যে চিংড়ি মাছটা ঝাল করে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে। তো কালারটা খুব সুন্দর এসেছে, জানি না ফোনে কতটা কি তোমরা বুঝতে পারছো। তো খেতেও নাকি খুব ভালো হয়েছিল। আর ওইদিকে পটল ভাজা আর হচ্ছে যে তোমার কুমড়ো ভাজা, কুমড়োটা পচে যাচ্ছিলো। আর এখানে হয়েছে জলজলা আলু পোস্ত মাম্মামের জন্য। রাত্রেবেলায় হয়ে যাবে মাম্মামের আলু পোস্ত আর ভাত। তো সেই জন্য মোটামুটি সমস্ত কিছুই করে রেখেছি। আর ডাল তো তোমাদেরকে আগেই দেখলাম, আর এটা চিংড়ি মাছটা। তো চলো এখন হচ্ছে যে ঢ্যাঁড়সগুলোকে হচ্ছে যে আমি ভেজে নেব। তোমাদেরকে বললাম ঢ্যাঁড়সগুলো হচ্ছে সেদ্ধ করব, কিন্তু হাজব্যান্ড বললো সেদ্ধ খাবে না, তো সেই জন্য ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। আর মা বললো শোল মাছ দুটো ভেজে রাখতে রাত্রেবেলার জন্য, সেই জন্য শোল মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়ে মাম্মামকে স্নান করাতে যাব। তো কতগুলো রান্না হলো ভাবো আজকে, একটু একটু করে সবার আলাদা। এটা খায় না, সে সেটা খায় না, কি দিয়ে খাবে, এই করতে করতেই রান্না বেড়ে যায়। তো রান্না করতে করতে যতটা পারি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা এবার গড়িয়ে নেব। আর ওইদিকে পোস্ত বসিয়ে দিয়েছি। এবার মাম্মামকে যাব স্নান করাতে। পোস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা করাতে তুলেই যাব চান করাতে। তো মা ওকে অনেক করেই বলছিল যে আসার জন্য তেল মাখিয়ে দেবে, কিন্তু ও যায়নি। তো যাই হোক আমি যাই। তো রান্না বান্না করে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। মাম্মামকে তো অনেকক্ষণই স্নান করিয়ে দিয়েছি, আর এখন নিজেও স্নান ধান করে চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:10 হয়ে গেছে। মাম্মামের খেতে দেরি হয়ে যাচ্ছে। তো স্নান ধান করে তাড়াতাড়ি এসে আগে একটু টোনার অ্যাপ্লাই করে ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরে টোনার অ্যাপ্লাই করে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম, ব্যাস হয়ে গেছে। এবার একটু সিঁদুর পরে চুলটা যেহেতু খুব ভিজে গেছে, চুলটা একটু আঁচড়ে নেব। কারণ চুলটা ভেজায়নি, কিন্তু এই শাওয়ারে স্নান করতে গিয়েই ভেজে গেছে। আর চুলটা একটুখানি আঁচড়ে নেবো, খুব মানে ট্যাঙ্গেলস পড়ে গেছে ভীষণ। তো সেই জন্য একটুখানি আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর পরে মাম্মামকে আগে খাওয়াবো, তারপরে জামা কাপড় যা কেচেছি সেগুলো মিলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কিছু যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, হ্যাপি থেকো এবং খুব সবাইকে নিয়ে আনন্দে থেকো। বাই বাই। আর প্লিজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে।